বলেন, প্রমাণ দেন। দেন না, প্রমাণ দেন না, 5টা প্রমাণ দেন আপনি, 5টা প্রমাণ দেন হাতের কর গনে গনে। অনেক প্রমাণ আছে, হাজার প্রমাণ দেন আপনি, 5টা প্রমাণ দেন। দেখেন দেখেন ব্যারিস্টার নিজুম মজুমদার, আপনি 5টা প্রমাণ দেখেন, আপনি প্রমাণ দেন আপনি। মাত্র 40 দিন আগে যেই দেশটা 1 কোটি লোককে তার দেশে থাকতে দিয়েছে, যেই দেশটি ছাড়া এই দেশ স্বাধীনতা পেতে আরো একটা দীর্ঘ সময় হয়তো লেগে যেত, সেই দেশকে বলছে যে ভারত নিজের স্বার্থে স্বাধীনতার জন্য কাজ করেছে। এই নিমক হারাম একটা কান্ট্রি, হোয়াট ইউ কুড এক্সপেক্ট ফ্রম দেম? এরা যেই পাতে খায় সেই পাতি এগিয়ে চলে আসে। আপনি এখন প্রমাণ চান? কোন বাঙালিকে আপনি ডাক দেন, ওকে মাথায় একটু আদর করে দেন, আর দিয়ে সাথে সাথে একটা বাঁশ দিয়ে বলবেন, বাবারে ঢুকাবি যখনই ভালোবাসাই ঢুকাইস, তা না হলে তো আছলা ঢুকিয়ে দিবে। এই হচ্ছে বাঙালি। বাংলাদেশি বাঙালি, সরি আমি আবারও ভুল বলছি, বাঙালি একটা মহান জাতি, বড় জাতি। আমরা হচ্ছে বাংলাদেশি। বাংলাদেশি হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি। এরা এইখানে খাবে, স্পটেই হাঁকবে, স্পটেই আপনাকে চোখ পল্টি দিয়ে বলবে আপনি তো আমাকে সাহায্য করেননি, শুধু বিপদটা কেটে যেতে দেন। প্রতিটা প্রান্তে প্রতিটা কথা বলবেন না, 5টা প্রমাণ দিবেন, হাতের করে গুনে গুনে 5টা প্রমাণ দিবেন। আপনি হাতের করে গুনে গুনে 5টা প্রমাণ দেন, 5টা প্রমাণ দিবেন। কিভাবে আমরা মুক্তিযুদ্ধ কাজ করেছি সেটা বলবেন, আপনি 5টা প্রমাণ দেন। হ্যাঁ, প্রথম হচ্ছে আপনি কাউকে পছন্দ হয়নি, আপনি তাকে রাজাকার বলেন। সরকার থেকে কে কাকে রাজাকার বলেছে? সাধারণ জনতা কাউকে রাজাকার বললে বলুক, সরকার থেকে কে কাকে রাজাকার বলেছে? মানে রাজাকার ছাড়া কাউকে রাজাকার বলেছে? রাজাকার ছাড়া কাউকে? আনোয়ার সাহেব সরকার থেকে, আওয়ামী লীগ থেকে কোন প্রমাণ ছাড়া রাজাকার বলেছে এমন 5 জনের নাম বলেন তো। আওয়ামী থেকে প্রমাণ ছাড়া রাজাকার বলছে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে রাজাকার বলা হয়েছে। বঙ্গবীর কাদের সিদ্দিকী রাজাকার বলেছে তার ভাই লতিফ সিদ্দিকী বলেছে। নব্য রাজাকার বলেছে তার ভাই, না তার ভাই বলেছে। তার ভাই যদি শোনেন, যদি কাদের সিদ্দিকীর আপন বড় ভাই তার ভাইকে রাজাকার ডাকে, সেটা আওয়ামী লীগের দোষ? তিনি কি স্বর্গের অংশ? আপনি খাবি খাবেন না। আমি একটু বিরত করি আনোয়ার সাহেব, নিজুমদা, দুজনকেই। আমি নিজুমদা আসবো প্লিজ, আমি আপনার কাছে আসবো দাদা। আমি নিজুমদা, আমি আপনার কাছে আসবো দাদা। কারোর কথা বোঝা যাচ্ছে না, প্রত্যেকের কথাগুলো একটু শুনুক এবং বুঝুক, এবং 2 দেশের মানুষ আমাদের কথাগুলো শুনুক, এটাই তো আমরা চাইছি। আপনাকে আমি অনেক ধন্যবাদ। আমার স্পষ্ট কথা হচ্ছে, পৃথিবীর কোন আদালতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দোষী সাব্যস্ত হয়েছেন কোন রকমের অপরাধের জন্য? নাম্বার 1, তিনি কি কোনো হত্যাকাণ্ডে অভিযোগ আপনার অপরাধী সাব্যস্ত হয়েছেন? তিনি কোনো খুন গুম কিছুর মামলাতে বা কোনো কিছুতে এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত দোষী সাব্যস্ত হয়েছেন? হয়নি। কিন্তু তাকে বলা হচ্ছে, এখন আমি কোনটা মানবো? তিনি আইনের দ্বারা কোনো অপরাধী প্রমাণিত হওয়া মানবো, নাকি আমি মানবো হচ্ছে যে তারা যারা বলছে তার বিরোধীরা বলছে তারা? সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যদি অপরাধী হয়ও, আমাদের সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদ, 39 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেকটা মানুষ কথা বলতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী কথা বলতে পারবেন না? আচ্ছা, এরপরে আপনার আজকে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে তিনি নাকি উস্কে দিয়েছেন। তিনি কালকে বাংলাদেশ সময় রাত 9টার সময় তার ভাষণ দেওয়ার কথা, 24 ঘন্টা আগে থেকে এই ফিয়ার মঙ্গারিং এর চেষ্টা করা হয়েছে। তো উনি ভাষণ দিবেন 9টার সময়, 8টার সময় উনি হুমকি ধামকি দেওয়া শুরু করেছেন। 8টার সময় 32 নম্বর ভেঙেছে, 8টা থেকে শুরু হয়েছে। তো উনি বক্তৃতা দেওয়ার আগে কিভাবে ভাঙলো? তাহলে ব্যাপারটা মিথ্যা। এই যে সরকার বানিয়ে বানিয়ে একটা প্রেস নোট লিখছে যে উনি দেশে অনেক প্রবলেম তৈরি করার চেষ্টা করছেন, উনি আপনার হুমকি ধামকি দিয়েছেন, শহীদদেরকে, কারা নাকি শহীদ হয়েছে তাদেরকে নাকি ছোট করার চেষ্টা করেছেন। তো উনি তো ভাষণ দেওয়ার কথা হচ্ছে উনার রাত 9টায়, রাত 8টার সময় অর্থাৎ 1 ঘন্টা আগে তাদের এই ইমান দণ্ড এইভাবে খাড়া হয়ে গেল কিভাবে? আপনি আমাকে এইটা বোঝান। আচ্ছা, এইটা একটা কথা। এই ছাড়াও গত 3 মাস 3.5 মাস ধরে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর বিভিন্ন জায়গাতে ভাষণ দিচ্ছেন, কখনো কোরিয়াতে দিচ্ছেন, কখনো বেলজিয়ামে দিচ্ছেন। আমি নিজে লন্ডনের যে ইমপ্রেশন হলে ভাষণ দিয়েছেন সেখানে গেছি, আমেরিকাতে তিনি ভাষণ দিয়েছেন, বিভিন্ন জায়গাতে তিনি ভাষণ দিচ্ছেন। তো সেটাও তো লাইভ প্রকাশ করা হয়েছে। তখন কেন সরকারের ইমানদণ্ড দ্বারা হয়নি? তার মানে হচ্ছে যে উনি ভাষণ কি বলছেন, ভাষণ কি দিচ্ছেন
এইটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে আপনাকে ভয় দেখানো হবে। মাথায় রাখবেন, ভয়, আপনাকে ভয় দেখাবে। যদি ভয় না দেখানো হয় তাহলে আপনাকে কেন বলবে যে আরেকবার কথা বললে এটার পুনরাবৃত্তি হবে? বাংলাদেশে একজন পলাতক আসামি, 10 লাখ অস্ত্র মামলার আসামি, খুনের আসামি তারেক রহমান, সেই লোকটা বছরের পর বছর ইংল্যান্ড থেকে ভাষণ দেয়নি? দিচ্ছে না এখনো? এখনো মামলা আছে, তার নামে তো এখনো মামলা আছে। তাহলে সেটার ব্যাপারে কি হয়েছে? তো মাননীয় প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত, আমার কথা হচ্ছে, আমি অ্যাজ এ লয়ার হিসেবে জানতে চাই যে উনি তো কোথাও কোনো দোষী সাব্যস্ত হন নাই। এখন কেউ যদি উনাকে দোষী বলেন সেটা তার ব্যক্তিগত অভিমত, কোনো প্রমাণ ছাড়া আমি কাউকে দোষী বলতে কি পারি? আমাদের আইনে একটা কথা আছে, ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। মাননীয় প্রধানমন্ত্রী এখনো কোনো ধরনের অপরাধ প্রমাণিত হয়নি, কিচ্ছু প্রমাণিত হয়নি, উনি কথা বলতে পারবেন না। আর এই ঘটনার পরপর পাকিস্তান কি বলেছে? পাকিস্তান বলেছে সবচাইতে বড় ট্রেইটরকে তার সর্বশেষ চিহ্ন আমরা মুছে দিলাম। আমরা, হু ইজ দিস উই? এই উইটা হচ্ছে আপনার ইউনুস। তার মানে হচ্ছে তারা সেখানে লিখেছে যে ভারত পাকিস্তানকে ভাগ করেছে সেই ট্রেইটরকে। তার মানে হচ্ছে যে এই পাকিস্তানিরা মনে করে যে বাংলাদেশ আসলে এখনো স্বাধীন হয়নি, তাদেরই অংশ, ভারত এই স্বাধীন বা ভেঙে দিয়েছে। এই পাকিস্তানিরাই তো আজকে এই কাজটা করেছে। আজকে আপনার এই যে নিরাপত্তা বিশ্লেষক সে যে এখানে বসেছেন, তাকে আমি জিজ্ঞেস করেছি, আপনার মাধ্যমে আমি জিজ্ঞেস করতে চাই, তার সাথে কথা বলবার কোনো রুচি আমার নেই, আমি আপনার মাধ্যমে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, বলুক তো 53 বছরে মুক্তিযুদ্ধের উল্টা কাজ কি করলো, এবং তাকে যেন প্রমাণ দিয়ে কথা বলে, এবং তিনি যদি প্রমাণ দেন সেটার পাল্টা কথা শোনার যেন তার সহ্য ক্ষমতা থাকে। আমি স্পষ্ট বলে দিচ্ছি, আজকে এই প্রোগ্রামে বলতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিরোধী, কি করেছে সেটা প্রমাণ দিয়ে তাকে বলতে হবে, ডাটা এবং স্ট্যাটিস্টিক্স দিয়ে বলতে হবে। জি, মোটা দাগে আমি প্রথম থেকে বলে আসছিলাম, মোটা দাগে বাংলাদেশের আপামর জনগণ ভারত বিরোধিতার কারণ দুটি কারণ। একটি হচ্ছে ভারত বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন না করে একজন ব্যক্তি স্বৈরাচারী হাসিনার সাথে সম্পর্ক তৈরি করেছে, এক। নাম্বার 2 হচ্ছে এই বাংলাদেশে গত 17 বছর জুলুম, শোষণ, নির্যাতন করে হাসিনা ভারতে গিয়ে পালিয়েছে, অথচ বন্দি বিনিময় চুক্তি অনুসারে হাসিনাকে ভারত, বাংলাদেশ বা পৃথিবীর কোনো দেশে তাকে রাখেনি, কিন্তু ভারত তাকে আশ্রয় দিয়েছে। এই জন্য দুটি মোটা দাগে বাংলাদেশের মানুষ ভারত বিরোধী হয়ে উঠেছে। এখন আসুন, আমার একজন সহযোদ্ধা সহালোচক বলেছেন যে 5টি কথা বলার জন্য যে বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করেছে, হাজার হাজার প্রমাণ আছে। আমি যেহেতু 5টি বলছে 5টি বলি। প্রথম যে কাজ করেছে যে স্বৈরাচার হাসিনা, সে বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে, ব্যাংক লুট করেছে, গণহত্যা করেছে, 50,000 লোক যাদের বয়স তখনো পর্যন্ত মুক্তিযুদ্ধ যারা দেখেনি তাদেরকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে। এটা কোন আদালতে প্রমাণিত হয়েছে? কোন আদালতে প্রমাণিত হয়েছে? আমি শেষ করি, আপনি না, কোন আদালতে প্রমাণিত হয়েছে এটা একটু বলবেন। না, আপনি যখন বলছেন তো বলে দিবেন। নিজুমদা একটু উনি আগে বলে নিন, আগে উনি শেষ করে নিন, তারপর আমরা একে একে আসি। আপনি কি একটু জিজ্ঞেস করবেন অনুগ্রহ করে কোন আদালতে প্রমাণিত হয়েছে? আমি জিজ্ঞেস করব নিজুমদা, একটু উনি আগে বলে নিন, ওনার অভিযোগগুলো আগে শুনে নিন, তারপরে তো আসি এগুলো নিয়ে জিজ্ঞাসা করব। অবশ্যই বলুন। আমি ব্যক্তিগতভাবে নিজুমদাকে, আমি ওইভাবে আমার সাথে পরিচয় নেই, কিন্তু তিনি আমাকে বলেছেন আমার সাথে ওনার কথা বলতে রুচিতে বাদে। আমার তো মনে হচ্ছে যে আমারই একজন রুচি দুর্ভিক্ষ তাকে দেখে মনে হচ্ছে। তিনি বাংলাদেশের মানুষের কাছে একজন জ্ঞান পাপী, একজন তিনি বাংলাদেশের মানুষের কাছে অবহেলিত একজন মানুষ, এবং এই মানুষটা বাংলাদেশের নাকি আমি আমার বুলডোজারটা এখন চালাবো? বুলডোজারটা একটু রাখুন, আপনার সংরক্ষণে রাখুন প্লিজ। আমি একটু উনি আগে শেষ করে দিন প্লিজ। কারোর কথা তো বোঝা যাবে না দাদা, নিজুমদা কারোর কথা বোঝা যাবে না, একে একে আসি প্লিজ। আমি নিজুমদার কাছে আসবো। নিজুমদা বলুন, আপনি বোধহয় কিছু বলতে চাইছিলেন সেই সময়। আমি তো বলতে চাইছি অনেক কথা। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই যাদেরকে দেখছেন, এই অপগণ্ড যারা আছে, তারা একটু আগে স্লোগান দিয়েছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সেখানে ভারতীয় মুন্নি বদনাম হয়ে গানটা সেখানে ছাড়া হয়েছে। এই বাংলাদেশি ছাল পরা নেকড়েরা ঠিক এমন, ঠিক আছে? আপনার ঘরে বসে শাহরুখ খানকে দেখবে, ঘরে বসে প্রীতি জিন্তাকে দেখবে, ঘরে বসে ভারতীয় মুভি দেখবে, চুকচুক করে পান করতে থাকবে। খালি মানুষের সামনে এলে সে বড় মুসলিম হয়ে যায়, তার থেকে বড় টুপি এই দেশের আর কেউই পড়তে পারে না। এই হচ্ছে বাংলাদেশি। আপনি এতক্ষণ ধরে এই জায়গাতে বললেন দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এখন আপনি ভারতীয় গান চালিয়ে নাচছেন। আচ্ছা,
আচ্ছা, আমার এখানে যে নিরাপত্তা বিশ্লেষক মাইফুট, এনিওয়ে, তো নিরাপত্তা বিশ্লেষক সাহেব এখানে এসেছেন, তিনি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী অর্থ পাচার করেছেন, যেটা প্রমাণিত নয়। প্রমাণিত হওয়ার প্রয়োজন বোধ করি আর এই বদ্বীপে প্রয়োজন পড়ে না। বলেছেন যে যাকে তাকে রাজাকার খেতাব দেওয়া, যাকে তাকে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো রাজাকার খেতাব দিয়েছে বলে আমি অন্তত পক্ষে জানি না। যারা চিহ্নিত রাজাকার, যদি তার খুব কষ্ট হয় গোলাম আজমকে রাজাকার বলার কারণে, নিজামীকে রাজাকার বলার কারণে, সেটা আলাদা বিষয়। আমি আসলে ওই ইতিহাস এখানে টেনে আনবো না। সোজা কথা হচ্ছে যে উনাকে মাত্র 5টা কথা বলতে বলেছিলাম, উনি যতগুলো কথা বলেছেন তার পেছনে কোনো রেফারেন্স দিতে পারেনি, প্রমাণ দিতে পারেনি। প্রসঙ্গটা এইটা না, কিন্তু এখানে আমাদের অনির্বাণ দা কিন্তু সবচাইতে আমার মনে হয় মানে জরুরি কথাগুলো এখানেই আলাপ তিনি করে দিয়েছেন। আমার এরপরে আসলে যোগ করাটা খুব বেশি হয়ে যাবে। সেটা হচ্ছে যে আপনি যে এই যে বলছেন কথা বলতে পারবেন না, যেটা আমি আমার প্রথম আলাপে বলেছি, কথা বলতে পারবো না কেন? মানে প্রধানমন্ত্রীকে যে স্বৈরাচার বলা হচ্ছে, প্রধানমন্ত্রীকে যে খুনি বলা হচ্ছে, গণহত্যাকারী বলা হচ্ছে, সেটা কেন বলা হচ্ছে? মানে কোন আদালতে প্রমাণিত? আমি আপনাদেরকে একটা আইনের শাসনের একটা উদাহরণ দিই, দুটো উদাহরণ আমি আসলে আপনাদেরকে দিব। আমি ওই পুরো সময়টা চেন্নাইতে ছিলাম আমার মাকে নিয়ে। আমার মা ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসা চলছিল চেন্নাই অ্যাপোলোতে। আমার নামে 13টা মামলা হয়েছে, যার মধ্যে 2টা গণহত্যা। একটা এজাহারে বলা হয়েছে যে আমি ঢাকার মিরপুরে অস্ত্র হাতে সেখানে দৌড়ে গেছি, এজাহারে লেখা হয়েছে। চেন্নাইতে যিনি ছিলেন তিনি অস্ত্র হাতে দৌড়ে গেছেন খুন করবার জন্য। এটা হচ্ছে আমার বিরুদ্ধে অভিযোগ। কারণ যে অভিযোগ করেছে সে আসলে জানতেন না আমি যে আসলে চেন্নাইতে রয়েছি, থাকলে আমি ওইভাবেই ফেঁসে যেতাম আর কি। তো এই হচ্ছে বাংলাদেশের আইনের শাসন, যেখানে যেই ব্যক্তি চেন্নাইতে থাকেন তার বিরুদ্ধে গণহত্যা মামলা হয়, তার বিরুদ্ধে 13টা মার্ডার মামলা হয়েছে। আবার আমাকে বলছে পারলে দেশে আসেন। আমি লয়ার নিয়োগ করেছি, আমার লয়ার অনুমতি চাইবার জন্য কোর্টে গেছেন। কেমন যে আমি মানে আমাকে বলেছেন যে আমার ক্লায়েন্ট ইংল্যান্ডে আছেন, তিনি আপনার উচ্চ আদালতে তিনি আপনার বেইল চাইবেন, আগাম জামিন চাইবেন। আপনার উচ্চ আদালত থেকে বলা হয়েছে উনি তো দেশের শত্রু। একজন বিচারপতি বিচারের জায়গায় দাঁড়িয়ে বলছে উনি তো দেশের শত্রু। আমি যে দেশের শত্রু সেইটা বিচারপতি কোন প্রমাণ সাপেক্ষে বলেছেন? বিচারপতির ওই জায়গাতে যদি আমি বিচার না পাই, আমি যদি দেশের শত্রু হই, তাহলে সেটা প্রমাণ করবে কে? রাষ্ট্র। আমি যদি দেশের শত্রু হই সেটা কে প্রমাণ করবে? সমস্ত ডকুমেন্ট। তো আমি যদি বিচার প্রার্থীকেই বিচার ছাড়া বলে যে আগাম জামিন দেওয়া হবে না, উনি তো দেশের শত্রু, উনাকে আসতে বলেন দেশে, তাহলে আপনি বলেন তো দেশের ন্যায় বিচার, আর এই যে ন্যায় বিচারের কথা বলা হচ্ছে, সুতরাং ন্যায় বিচার এরা কখনো দিতে পারবে না। আর দিতে পারবে না বলেই ওদের আশ্রয়স্থল হচ্ছে এই ভেঙে ফেলো, গুড়িয়ে ফেলো। এই যে আপনার বাংলাদেশে এই যে গৃহযুদ্ধের দামাবাটা বেজে গেছে, আমি এর আগেও বোধ করি আপনার প্রোগ্রামে এসে দেবরতী বলেছিলাম যে বিশ্বাস করুন আর না করুন, আপনি বিশ্বাস না করতে পারেন, আপনি হয়তো একটা পলিটিক্যাল রেটরিক বলে উড়িয়ে দিতে পারেন, কিন্তু একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে অনেক আগে। আমি আপনাকে একটা কথা বলি, মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হয়েছে 1971 সালের 16ই ডিসেম্বর। 27শে ফেব্রুয়ারি 1972, 16 দিনের পরে, মানে ওইখানে 14 দিন আর 27 দিন, কতদিন হয় এবার আপনি হিসাব করে বের করুন। প্রায় 40 ডেজের ভেতরে মাওলানা ভাসানী তার পত্রিকাতে লিখলো আমরা কি ভারতের কাছ থেকে স্বাধীনতা পেয়েছি 27শে ফেব্রুয়ারি 1972। কেন লিখেছে জানেন? কারণ এই লোকটি বাংলাদেশে প্রথমে ভারত ঘৃণার বীজ বপন করেছে। কেন জানেন? কারণ সে ইন্দিরা গান্ধীকে চিঠি লিখেছিল যে 5 বিঘা জমি ধোবা উড়াতে চায় আসামের। তিনি আসামে থাকতে চেয়েছিলেন। ইন্দিরা গান্ধীকে বলেছেন যে আমি কোনোদিন আপনার দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করব না, আমাকে যে চৈনিক বাম বলা হয় সেইটা আপনাকে ভুল বোঝানো হয়, আমাকে আমার জীবনের শেষ দিনটা আসামে থাকতে দিন। ইন্দিরা গান্ধী সেই চিঠির জবাব দেননি, কোনো রেসপন্স করেননি। এরপরে তিনি হয়ে গেলেন অনেক বড় বিপ্লবী। আমি এগুলো বানিয়ে বলছি না। তার যিনি পিএস সাইফুল ইসলাম, ভারত ভাসানী রাজনীতি, এই বইয়ের একদম শেষে তার স্বহস্তে লেখা সেই চিঠিটা আছে, তার অনুবাদও আছে। আমি বলবো কনসার্ন ব্যক্তি এখানে যারা আছেন পড়ে নিতে পারেন। তো দীর্ঘ সময় ধরে বঙ্গবন্ধু এই ভূতগুলোকে, এই দৈত্যগুলোকে বোতল বন্দি করে রেখেছিলেন। তার মৃত্যুর আগ পর্যন্ত তারা রাজনীতি করতে পারেননি। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের নামে এই মৌলবাদীদেরকে ছেড়েছেন। দেখেন
মাত্র 40 দিন আগে যেই দেশটা 1 কোটি লোককে তার দেশে থাকতে দিয়েছে, যেই দেশটি ছাড়া এই দেশ স্বাধীনতা পেতে আরো একটা দীর্ঘ সময় হয়তো লেগে যেত, সেই দেশকে বলছে যে ভারত নিজের স্বার্থে স্বাধীনতার জন্য কাজ করেছে। এই নিমক হারাম একটা কান্ট্রি, হোয়াট ইউ কুড এক্সপেক্ট ফ্রম দেম? এরা যেই পাতে খায় সেই পাতেই এগিয়ে চলে আসে। আপনি এখন প্রমাণ চান? কোন বাঙালিকে আপনি ডাক দেন, ওকে মাথায় একটু আদর করে দেন, আর দিয়ে সাথে সাথে একটা বাঁশ দিয়ে বলবেন বাবারে ঢুকাবি যখনই ভালো বাঁশটাই ঢুকাইস, তা না হলে তো আছলা ঢুকিয়ে দিবে। এই হচ্ছে বাঙালি। বাংলাদেশি বাঙালি, সরি আমি আবারও ভুল বলছি, বাঙালি একটা মহান জাতি, বড় জাতি। আমরা হচ্ছি বাংলাদেশি। বাংলাদেশি হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাত। এরা এইখানে খাবে, এর স্পটেই হাঁকবে, স্পটেই আপনাকে চোখ পল্টি দিয়ে বলবে আপনি তো আমাকে সাহায্য করেননি, শুধু বিপদটা কেটে যেতে দেন।